হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের অন্যান্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম তাপ বা হিট চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। এখন তোমাদের সুবিধার্থে এই ভিডিওটাকে কয়েকটি পার্ট ভেঙে নিয়েছি আর এই ভিডিওটি বলছি পার্ট 1। প্রথম প্রশ্ন হলো যে তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো একটা বস্তু গ্রহণ করলে সেটা উত্তপ্ত হয় বা গরম হয়ে যায়, আর যেটা বর্জন করলে কোনো একটা বস্তু শীতল হয়ে যায় বা ঠান্ডা হয়ে পড়ে। এটা একটু বোঝার জন্য একটা ছোট্ট এক্সাম্পল নেব। ধরে নিচ্ছি একটা বস্তু নিয়েছি যেটাকে আমার একটা রুম টেম্পারেচারে রাখা আছে। রুম টেম্পারেচার মানে হচ্ছে 25°C। এটা আমি বলছি T1 বা উষ্ণতা 1, উষ্ণতা 1, T1। এইবার আমি কি করলাম, এই বস্তুটাকে আমি এবার একটা বুনসেন বার্নারের সাহায্যে উত্তপ্ত করব। কি হবে? এর তাপমাত্রাটা বৃদ্ধি ঘটবে। এটা আমি বলছি T2°C। এরপরে আমি যে গরম বস্তুটা রয়েছে, যেটা আমরা হাত দিয়ে অনুভব করতে পারবো, সেটাকে আমি আবার ঘরের উষ্ণতায় ঠান্ডা হতে দিলাম। তখন ধরে নিচ্ছি তার উষ্ণতা কোনো একটা মুহূর্তে এসে দাঁড়ালো, ওই বস্তুটারই উষ্ণতা কোনো একটা মুহূর্তে এসে দাঁড়ালো T3°C। প্রথমে ঘরের উষ্ণতাই ছিল, যেটা 25°C বলা হয়, এটা T1 বলছি। তারপরে সেই বস্তুটাকে আমি বুনসেন বার্নার এর সাহায্যে তাপ প্রয়োগ করলাম, নিয়ে উত্তপ্ত করলাম। সেটার তাপমাত্রা ধরে নিচ্ছি T2°C। আর একটু পরে যখন আমি সেটাকে ঠান্ডা হতে দিলাম রুম টেম্পারেচারে, তখন একটা যে কোনো একটা মুহূর্তে ধরে নিচ্ছি তার উষ্ণতা T3°C। তো কি হলো না, প্রথম ক্ষেত্রে এই বস্তুটাকে আমি বাইরে থেকে তাপ প্রয়োগ করলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে তাপ বর্জন করছে। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে এই বস্তুর তাপটা এখানে গ্রহণ করছে, তাই এই বস্তুটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, যেটা আমরা হাতের মাধ্যমে অনুভব করতে পারবো। আবার এই বস্তুটা কি, যখন আমি ঘরে উষ্ণতায় ঠান্ডা হতে দেবো, তখন সেটা তাপ বর্জন করবে, যেটা এক প্রকার শক্তি, এবং সেটা একসময় শীতল হয়ে যাবে। তো তাপ সম্পর্কে আমরা জানলাম। এর একক কি হবে সেটা একটু দেখি। তাপের একক। এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল, যেটা জে দিয়ে ডিনোট করা হয়। আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, যেটাকে CAL দিয়ে ডিনোট করা হয়। জুল আর ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে, যে 1 ক্যালোরি সমান 4.184 জুল। এবার আসন্ন মানে যদি এটা বলতে হয় তাহলে 4.2 জুল অনেকেই বলে, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু, এই জন্য এটা বলতে কোনো ক্ষতি নেই, বলা যেতে পারে 4.184 জুল। 1 ক্যালোরি সমান 4.184 জুল। এরপর তাহলে আমি দেখছি কোনো একটা বস্তুর ওপর যদি তাপ প্রয়োগ করি, তাহলে সেটা উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্ত হচ্ছে, এছাড়াও কিছু কিছু পরিবর্তন নিশ্চয়ই ঘটবে। সেই পরিবর্তনের বহিঃপ্রকাশটি কীরকম ঘটছে সেটা একটু দেখব। তাপের বহিঃপ্রকাশ। প্রথমেই যে পয়েন্টটা আসবে সেটা হলো উষ্ণতার পরিবর্তন। স্বাভাবিক ব্যাপার, উষ্ণতা পরিবর্তন হচ্ছে। উষ্ণতার পরিবর্তন একটা মজার ব্যাপার বলে রাখি, যে কোনো একটা পদার্থের 3 ধরনের অবস্থা থাকে।
কোনো একটা পদার্থের 3 প্রকার অবস্থা থাকে, একটা হলো কঠিন, একটা হলো তরল, একটা গ্যাসীয়, যেটা তোমরা সকলেই জানো, কঠিন, তরল আর গ্যাসীয়। 3 প্রকার অবস্থা থাকে, যে কোনো সকল ধরনের পদার্থের ক্ষেত্রেই 3 প্রকার অবস্থা থাকে। জলের ক্ষেত্রে কিরকম হবে, কঠিনটা আমরা বরফ হিসেবে জানি, তরলটা পানীয় জল বা ব্যবহার্য জল বা যে সমস্ত জলগুলো প্রচলিত রয়েছে সেগুলো, গ্যাসীয় অবস্থায় সেটা জলীয় বাষ্প হিসেবে জানি। তো উষ্ণতার পরিবর্তন কোনো একটা বস্তুর ওপর আমি তাপ প্রয়োগ করছি, একটা বস্তু নিয়েছি, এই বস্তুর ওপর আমি তাপ প্রয়োগ করছি, বুনসেন বার্নারের সাহায্যে তাপ প্রয়োগ করছি। তো কী হবে, এটা উত্তপ্ত হবে, মানে এর উষ্ণতা পরিবর্তন হবে। কখন? যখন তার অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। এটা কিন্তু মেন ক্রাইটেরিয়া, যে অবস্থা অপরিবর্তিত থাকলে বা কোনো পরিবর্তন না ঘটলে, অবস্থা অপরিবর্তিত থাকলে। ধরে নিচ্ছি একটা কঠিন বস্তু নিয়েছি, যেটা আমি বুনসেন বার্নারের সাহায্যে গরম করছি। এখন যদি কঠিনই থাকে বস্তুটা, তখন কি ঘটবে, এর উষ্ণতার পরিবর্তন ঘটবে, তখনই কেবলমাত্র তার এর উষ্ণতার পরিবর্তন ঘটবে। ধরে নিচ্ছি যে প্রথমে বস্তুটার উষ্ণতা ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পরে উত্তপ্ত করার পরে তার উষ্ণতা হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কোনটা বেশি, যে উত্তপ্ত করার পরে যে তাপমাত্রা হবে সেটা, তাহলে T2টা গ্রেটার দেন T1। তাহলে কি পরিবর্তন ঘটছে সেটা আমরা একটু দেখি, যে তাপ আর এখানে একটু মুছছি, বলছি তাপ আর এদিকে বলছি আমি উষ্ণতার পরিবর্তন, উষ্ণতা। তো দেখলাম যদি অবস্থা অপরিবর্তিত থাকলে তাপ প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি পাবে। আবার উষ্ণতা যদি নিষ্কাশন করা হয় বা বের করলে, নিষ্কাশন করলে কি হবে, উষ্ণতা হ্রাস পাবে। এই বস্তুটা কি, যেটা আমি গরম করলাম, নিয়ে অন্তিম উষ্ণতা হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি আমি আবার বাড়ির উষ্ণতায় ঠান্ডা করতে দিই, ঘর উষ্ণতায়, তখন দেখবো এটা তাপমাত্রা কমে গিয়েছে, তখন কি হবে, উষ্ণতার হ্রাস পাচ্ছে, কারণ তাপের নিষ্কাশন ঘটছে। তো উষ্ণতা পরিবর্তন বুঝলাম। এবার আমাদের নেক্সট পয়েন্ট হলো অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনে যদি উষ্ণতা অপরিবর্তিত থাকে, অবস্থার পরিবর্তনে তখনই হবে যখন উষ্ণতার কোনো পরিবর্তন হবে না বা উষ্ণতা অপরিবর্তিত থাকে। তখন কি হবে না, একটা যদি আমি পদার্থকে, কঠিন পদার্থ ধরে নিচ্ছি, কঠিন একটা পদার্থ নিয়েছি, যেটাকে বুনসেন বার্নারের সাহায্যে গরম করছি। এবার কি হবে, এর যদি উষ্ণতার কোনো পরিবর্তন না হয়, মানে প্রথমে T1 থাকলো, আর গরম করার পরেও, মানে উত্তপ্ত করার পরেও T1 ডিগ্রি থাকবে, মানে কোনো উষ্ণতা কোনো পরিবর্তন হচ্ছে না, একই থাকছে, তখন কি হবে, তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, মানে কঠিনটা তরলে পরিণত হবে, আবার যদি তরল নিই, একটা পাত্রের মধ্যে তরল নিয়েছি, সেটা আমি বুনসেন বার্নারের সাহায্যে গরম করছি। এবার এই তরলটা যদি উষ্ণতার কোনো পরিবর্তন না হয়, মানে প্রথমে যে উষ্ণতা সেটাই যদি পরে উষ্ণতা থেকে যায়, তখন কিন্তু আমার অবস্থার পরিবর্তন ঘটবে, মানে তরলটা গ্যাসীয় হয়ে যাবে, উল্টোটা যদি করি, এবার একটা গ্যাসীয় কোনো পদার্থ নিয়েছি, যেটা আমি তাপ নিষ্কাশন করছি, তখন উল্টো ঘটনা ঘটবে, মানে গ্যাসীয়টা তরল হয়ে যাবে। আর তরল যদি একটা নিই, সেটা যদি আমি উষ্ণতা কমাই, তাহলে তরলটা কঠিন হয়ে যাবে।
তার কি ঘটছে ঘটনাটা, যে আমি যদি তাপ আর এদিকে হচ্ছে অবস্থা যদি প্রয়োগ করি, তাহলে অবস্থা পরিবর্তন কিরকম হবে? প্রথমে কঠিন থেকে তরল হবে, আবার সেখান থেকে গ্যাসীয় হবে, আবার নিষ্কাশন যদি করি তাপ যদি নিষ্কাশন করি, তাহলে প্রথমে কি হবে? তাহলে প্রথমে উল্টো ঘটনাটা ঘটবে, মানে প্রথমে গ্যাসীয়, তারপর তরল, তারপরে কঠিন। তাই এটা গেল অবস্থার পরিবর্তন। যার উদাহরণ একটা যদি নিই, যে সবচেয়ে আমাদের পরিচিত উদাহরণ, জলকে আমরা দেখি 0°C উষ্ণতায় বরফ হতে, আমরা 0°C উষ্ণতা দিই, বরফটা কিন্তু জলে পরিণত হয়। কারণ সেক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন যেহেতু হচ্ছে না, মানে প্রথমে মানে বরফটা যখন আমি গলাচ্ছি তারপরে করে, তখন 0°C উষ্ণতাই থাকছে, এই কারণে তার অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে, কঠিনটা তরলে পরিণত হচ্ছে, মানে বরফটা জলে পরিণত হচ্ছে। একরকমভাবে যদি জল নিই, জলটার স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C উষ্ণতায়, 100°C। এবার সেটা কি হবে, যখন যদি তাপমাত্রার কোনো পরিবর্তন না হয়, তখন তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, মানে তরলটা গ্যাসে পরিণত হবে। নিষ্কাশনের ক্ষেত্রে ঠিক রিভার্স প্রসেসটা ফলো করবে। আমাদের 3 নম্বর পয়েন্টটা হলো আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন আমরা যদি একটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ডায়াগ্রাম বলছি মানে ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে আমি যদি তাপ প্রয়োগ করি বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে, তাহলে তার আয়তন বৃদ্ধি পায় বা বাড়ে বেশিরভাগ ক্ষেত্রে। আর যদি তাপ নিষ্কাশন করি বা তাপটা যদি বের করে নিই, তাহলে তার পদার্থটার আয়তন কমে। কিন্তু কিছু কিছু পদার্থের ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যেমন জলের ক্ষেত্রে, অ্যান্টিমনির ক্ষেত্রে, ঢালাই লোহার ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কি হয়? তো জলের ক্ষেত্রে ধরে নিচ্ছি, জলের ক্ষেত্রে কি হয় না, তাপ যদি প্রয়োগ করি তাহলে বরফটা জলে পরিণত হয়, তখন কিন্তু আয়তনটা কমে যায়। আর যদি আমি জলটাকে বরফে পরিণত করি, মানে তাপ যদি নিষ্কাশন করি, তখন দেখবো তার আয়তনটা কমে গেছে। মানে এর ঠিক উল্টোটা ঘটে জল, অ্যান্টিমনি, ঢালাই লোহা এদের ক্ষেত্রে। একটা এক্সপেরিমেন্ট তোমরা বাড়িতে করতে পারো, খুবই সহজ। যদি রেফ্রিজারেটর থাকে বাড়িতে, তাহলে হবে যে একটা কাঁচের গ্লাসে 1/3 জল দিয়ে ভরে দাও, পানীয় জল হলেই হবে, বাড়ি যে জলটা আমরা পান করি সে জল। এবার একটা মার্কার পেনের সাহায্যে এই কাঁচের গায়ে যতটা জল লেয়ার আছে ততটা পর্যন্ত দাগ টানবো, অংশাকৃতি করব। এরপর সেটাকে আমি রেফ্রিজারেটরে ঠান্ডা হতে দেবো। যখন সেটা বরফ পরিণত হবে, বাইরে বার করে দেখব এর বরফের ক্ষেত্রে এর আয়তনটা বৃদ্ধি পেয়েছে। মানে আগে ছিল জলের লেয়ারটা এতটা ছিল, কিন্তু যখন আমি সেটাকে ঠান্ডা হতে দিলাম বা তাপ যখন নিষ্কাশন করলাম, তখন দেখলাম তার আয়তনটা বৃদ্ধি পেয়ে গেছে। আবার যখন এই বরফটা আমি নেবো, একটা বরফ, এই বরফটাই যখন আমি এটা রুম টেম্পারেচারে বা ঘরে উষ্ণতা রাখবো, তখন দেখবো ধীরে ধীরে এটা গলছে এবং সেটা জলে পরিণত হচ্ছে, তখন কিন্তু আবার জলের লেয়ারটা এখানে চলে আসবে। মানে ঠিক উল্টো ঘটনাটা হচ্ছে, আয়তনের পরিবর্তনে সিম্পল ট্রেন্ডটা বা সাধারণ ট্রেন্ডটা ফলো করছে না। এটা গেল আয়তনের পরিবর্তন। নাম্বার 4 আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন যেমন কোনো একটা পদার্থ যদি বাতাসে উত্তপ্ত করি, যেমন যদি আমি মার্কারি নিই, পারদ, যেটা কালো রঙের হয়, সেটাকে যদি আমি বাতাসে উত্তপ্ত করি, এর মানে হলো বাতাসে কোনো জিনিসকে উত্তপ্ত করা মানে ভৌতবিজ্ঞানের ভাষায় সেটাকে বোঝায় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করানো। কেন বাতাসে আমি এটা উত্তপ্ত করছি, মানে এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, কি উৎপন্ন হবে 2, আচ্ছা এখানে 2 দিদি ব্যালেন্স করার জন্য
2H0। এটা একটা রাসায়নিক পরিবর্তন। এটা যখন পোড়াবো তখন এর কালারটাও পরিবর্তন হবে, মানে প্রথমে এটা কালো ছিল, এরপরে এর কালারটা পরিবর্তন করতো। এটা হলো রাসায়নিক পরিবর্তন। আমাদের নাম্বার 5-এ পয়েন্ট হলো বৈদিক ধর্মের পরিবর্তন। বৈদিক ধর্মের পরিবর্তনের জন্য আমাকে প্রথমে একটা কারেন্টের তার নিয়েছি। এবার যে সমস্ত বাড়িতে কারেন্টের তার ইউজ করা হয় সেগুলো সেটাতে কী হয় না, এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে কারেন্টটা ফ্লো করে, কারেন্ট যায় বা তড়িৎ যায়। এখন এই যে তড়িৎবাহী তারটার যে উপাদানগুলো দিয়ে তৈরি, সেইগুলোই তড়িতের গতিকে যে পরিমাণ বাধা প্রদান করে সেটা হলো তার রোধ। মানে রোধ হলো বাধা, রোধ হলো একটা বাধা যেটা কে দিচ্ছে, এই তড়িৎবাহী তারের যে উপাদানগুলো দিয়ে তৈরি সেই উপাদানগুলো এই বাধাটা প্রদান করছে, যেটাকে আমরা বৈদ্যুতিক রোধ বলছি। তাহলে আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা দেখি। এদিকে বলছি তাপ, আর এদিকে বলছি বৈদ্যুতিক রোধ। তাহলে কি দেখলাম যে একটা তড়িৎবাহী তারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে কারেন্ট যাচ্ছে। এখন এই তারের যে উপাদানগুলো রয়েছে সেগুলো এই তড়িতের গতিকে বাধা দিচ্ছে, সেটাকে আমরা রোধ বলছি। তাহলে যদি বেশি পরিমাণে বাধা দেয় তাহলে তার রোধ বেশি, তখন কারেন্টটা কম পরিমাণে যাবে। আর যদি রোধটা কম হয়, এখানে রোধটা যদি কম হয় তাহলে বেশি পরিমাণে কারেন্ট যাবে। তাপ যদি আমি প্রয়োগ করি বা আমি যত বেশি তাপ দেবো তত বেশি রোধটা বাড়বে, আর রোধটা বাড়লে কী হবে, কারেন্টটা বা তড়িৎটা কম পরিমাণে প্রবাহিত। আর যদি তাপ আমি নিষ্কাশন করি, তাহলে কি ঘটবে, বৈদ্যুতিক রোধটা কমবে, তখন কারেন্টটা বেশি পরিমাণে প্রবাহিত হবে। তো এটা হলো বৈদ্যুতিক ধর্মের কতগুলি পরিবর্তন। নাম্বার 6 যে পয়েন্ট আছে সেটা হচ্ছে চৌম্বক ধর্ম পরিবর্তন। চুম্বক তো আমরা সকলেই দেখেছো কি করে না, চৌম্বক পদার্থ লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম এ সকলকে নিজের দিকে আকর্ষণ করে। তো চৌম্বক ধর্ম মানে আকর্ষণ করার ধর্মটা হলো তার চৌম্বক ধর্ম। যদি আমি কোনো একটা বস্তুর মধ্যে বা কোনো একটা চুম্বকের মধ্যে যদি তাপ প্রয়োগ করি, একটা নির্দিষ্ট উষ্ণতার পরে একটা নির্দিষ্ট উষ্ণতা পরে সেই চুম্বকটি তার চৌম্বক ক্ষমতা হারায়। নির্দিষ্ট সময় পরে সেই বস্তুটি তার চৌম্বক ধর্ম হারায় বা চৌম্বক ক্ষমতা হারায়, তখন সেই বিন্দুটা আমরা বলছি বা সেই উষ্ণতাটা আমরা বলছি 20 বিন্দু। রিপিট করছি আরেকবার, না কোনো একটা চৌম্বক পদার্থ যদি আমি তাপ প্রয়োগ করি, একটা নির্দিষ্ট উষ্ণতার পরে সেই বস্তুটি তার চৌম্বক ধর্ম হারায়, মানে তখন সেটা কিন্তু আর কোনো লোহাকে বা চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারবে না। সেই উষ্ণতাকে বলছি আমি 20 বিন্দু। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পয়েন্ট হলো গতিশক্তির সৃষ্টি। নাম্বার 7 পয়েন্ট হলো গতিশক্তির সৃষ্টি। আমরা সকলেই মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনগুলো চালিয়ে অভ্যস্ত, যেমন 4 চাকা গাড়ি হতে পারে, আমরা ট্রেনে চড়া অভ্যাস আছে আমাদের সকলেরই। তো আমাদের কখনো মনে এই প্রশ্নটা জাগা উচিত যে সেটা চলে কীভাবে। আমরা এই সমস্ত যানবাহনগুলোর মধ্যে জ্বালানি ব্যবহার করি, সেই জ্বালানিটাকে আমরা পুড়িয়ে তাপ উৎপন্ন করি, সেই তাপ শক্তিটাকে আমরা গতিশক্তিতে রূপান্তরিত করি। তার মানে আমরা করি কি, যেমন একটা মোটরসাইকেল ধরি, একটা
মোটরসাইকেল সেটাকে আমরা জ্বালানি ব্যবহার করি, কি ব্যবহার করি? পেট্রোল। আর পেট্রোলটাকে আমরা কি করি? পোড়াই, গাড়ির মধ্যেই সে পেট্রোলটাকে পোড়াই এবং সেখান থেকে তাপ উৎপন্ন করি, যেটা আমরা তাপ শক্তি লিখছি, তাপ শক্তি। আর সেই তাপ শক্তির সাহায্যে আমরা পরে গতিশক্তি পাচ্ছি, তা মোটরসাইকেল বা অন্য যে কোনো যানবাহনের মধ্যে আমরা জ্বালানি ব্যবহার করছি, সেই জ্বালানিটাকে আমরা পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করছি, সেই তাপ শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। কারণ আমরা জানি শক্তি রূপান্তর ঘটে, এরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই আমরা এই তাপ শক্তিকে গতিশক্তিতে রূপান্তর ফর্মে পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা গতিশক্তির সৃষ্টি করতে পারছি। আমাদের নেক্সট পয়েন্ট হলো আলোক শক্তির সৃষ্টি। নাম্বার 8 পয়েন্ট হচ্ছে আলোক শক্তির সৃষ্টি। এখন কিছু কিছু মৌল, ধাতু বা পদার্থ বলতে পারি, যাদের উপর তাপ প্রয়োগ করলে তারা কালার শো করে বা বিভিন্ন রঙে, বিভিন্ন বর্ণে জ্বলে ওঠে। যেমন সোডিয়াম। শহরের রাস্তাঘাটে সোডিয়াম ল্যাম্প ব্যবহার করা হয়। সোডিয়াম ল্যাম্প কি হয়? সোডিয়াম ল্যাম্পে একটা রোড লাইট, এই ল্যাম্পের ভিতরে সোডিয়াম ধাতু ভরা থাকে এবং যখনই আমরা এখানে ইলেকট্রিসিটির সুইচটা অন করব, সুইচটা যখন অন করব তখন কি হবে? এখানে অবস্থিত সোডিয়ামগুলো উত্তপ্ত হবে এবং উত্তপ্ত হওয়ার ফলে সেগুলো বাষ্পীভূত হবে এবং সেটা একটা হলুদাভ বা হলুদ কমলা বর্ণের একটা মিশ্রিত কালার দেখাবে, উজ্জ্বল বর্ণে সেটা জ্বলতে থাকবে। আমরা সেটা ব্যবহার করে রাস্তাঘাটে সেটা ইউজ করে থাকি। তো কী হয় না, সোডিয়াম ল্যাম্প, যে সোডিয়াম ধাতু থাকে সেটাকে আমরা ইলেকট্রিসিটি মাধ্যমে উত্তপ্ত করে বাষ্পীভূত করি এবং সেটাকে আমরা রোড লাইট হিসেবে ব্যবহার করি। তো এরকমভাবে আরও অনেক ধাতু আছে যেগুলোকে আমরা তাপ প্রয়োগে উজ্জ্বল আকারে, উজ্জ্বল বর্ণে উজ্জ্বলভাবে জ্বালাতে পারি, যেটা বর্ণ প্রদর্শন করে তাপ প্রয়োগ করলে। এবার নেক্সট পয়েন্টটা, নর্মাল পয়েন্ট হচ্ছে তখন যে কোনো কাগজ, কেরোসিন, জ্বালানি, স্পিরিট এই ধরনের পদার্থদেরকে তাপ প্রয়োগ করলে তারা জ্বলে ওঠে, যেটা আমরা সেখানে তাপ সৃষ্টি করতে পারি আবার পরে। তো যেমন কাগজ, কী কী বললাম? কাগজ, কেরোসিন, পেট্রোল, তারপরে ডিজেল, যে সমস্ত পদার্থগুলো রয়েছে, কাঠ, কয়লা ইত্যাদি, এদের যদি তাপ প্রয়োগ করি তার সাথে দহন ঘটে বা তারা জ্বলতে থাকে। তো আজকের ভিডিওতে আমরা তাপ কি, এর একক কি, এর কি কি পরিবর্তন ঘটে যখন কোনো একটা বস্তুর মধ্যে আমি তাপ প্রয়োগ করি, অর্থাৎ তাপের বহিঃপ্রকাশ কি, সেটা আমরা এই ভিডিওতে দেখলাম।